আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার যদি ফ্যামিলি দেখেন তাহলে তার বাবার পোশাক দেখেন, মেকআপ দেখেন, গেট আপ দেখেন। আপনি যদি নাহিদকে আমরা ওভার রেটিং করেছি, কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি গিয়ে দেখবেন সে গরুর হাটে রিজার্ভ নেওয়ার জন্য দৌড়াচ্ছে এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে, বিশাল পেট হয়ে গেছে। রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। এমন লুঙ্গি পরিয়ে দিল, দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটোকালে করালে যা হয় না, আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা চিন্তা করবে, যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে, যে আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি পরেন, পাজামা পরেন। দর্শক স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব রনি, একটু জানতে চাই যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক অনেক আলোচিত সমালোচিত বিভিন্ন ঘটনা আছে, যে এর মধ্যে একটি বিষয় হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এবং তারা তাদের আখের গুছিয়ে ফেলেছেন। হতাশা থেকে কি এমন কথা বলছেন, অথবা তিনি তার প্রাপ্যটা পাচ্ছেন না বলে কি এমন প্রশ্ন বা এমন অভিযোগ তিনি করতে পারেন কিনা, বা আপনার নজরে এসেছে এমন কোনো উপদেষ্টা আছে কিনা যারা সেফ এক্সিট চাচ্ছেন? উনি ইন জেনারেল কথাটা বলেছেন। আসলে এটা টোটাল সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে ওনার মধ্যে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আসছে, হতাশা এসছে। ওটা ব্যক্তিগত নয়, ন্যাশনাল হতাশা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, উনি যেটা সেফ এক্সিট বলছেন, এই সেফ এক্সিটের সঙ্গে মূলত যে শব্দটি জড়িত সেটি হলো একেবারে নিরাপদে পালিয়ে যাওয়া, বোরকা পরে পালিয়ে যাওয়া, তারপর সে মানে গর্তের মধ্যে পালিয়ে থাকা, সীমান্তে পালিয়ে দেওয়া, হেলিকপ্টার করে পালিয়ে যাওয়া, কেউ যেন ধরতে না পারে, বুঝতে না পারে। পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া, যেখানে পালাবেন সেখানে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসে বসে পোলাও কুরমা খাওয়া যায়, ঠিক এরকম টাকা পয়সা আগে চুরি চামারি করে সেখানে পাঠিয়ে দেওয়া। তা এই যে নর্মাল পালানো, মানে একটা চোরের যে পালানো, একটা ডাকাতের পালানো, একটা ছিনতাইকারীর পালানো, আর একজন রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। সেই ডিফারেন্সটাই মূলত সেফ এক্সিট দিয়ে বলা হয়। যখন কেউ চুরি করে ধরা পড়ে, সে গণপিটুনির ভয়ে পালায়, তো তখন তার ধনসম্পদের কথা চিন্তা থাকে না। কিন্তু যখনই এই রাজনীতিবিদদের পালানোর প্রসঙ্গ আসে, এটাকে ভদ্র ভাষায় সেফ এক্সিট বলা হচ্ছে। এখন যারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, অতীতে এটা নতুন নয়। আমাদের দেশে যতবারই রাষ্ট্র ক্ষমতা আসছে, ততবারই এই যে অল অন এ সাডেন যখন আনএক্সপেক্টেডকে ক্ষমতা আসে, সেটা 111-এর সময় আসুক বা অন্য সময় আসুক, তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা কড়ি রোজগার করে, বিদেশে টাকা পাচার করে, আর সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডনে, আমেরিকা, দুবাইতে, বেগম পাড়া, এরকম অহরহ ঘটনা ঘটছে। তো এই সরকার যখন ক্ষমতা এলো, এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। পালানোর মতো যে বয়স দরকার, মানে যে কৌশল দরকার, ওটা এখনও রপ্ত করতে তাদের আরও 10-15 বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো এদের মধ্যে যদি নাহিদ সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গতির কারণে তিনি পালাবেন। এবং এখানে সেফ এক্সিট বলতে অপর পক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণত এটা হয় না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে এবং রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরা হচ্ছে, তাও আবার পিঠমোড়া করে বেঁধে। সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, যেখানে বাংলাদেশে তার বাবা 1948-এ মিনিস্টার ছিলেন, তার মতো লোকেরা ধরলো, দাড়িও কামালো, মোছও কামিয়ে দিল, এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো, তাকে এবং আনিসুল হক দুজনকে, আইনমন্ত্রী একই অবস্থা করলো, করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল। এমন লুঙ্গি পরিয়ে দিল
দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটোকালে করালে যা হয় না, মানে একসাথে 3-4 জন ছেলেকে সুন্নতে খতনা করায়, মুসলমানি করায়, এরপরে তাদেরকে নতুন লুঙ্গি পরায় দেয় এবং এদের দুজনকে দাড়ি মোছ কামানোর পরে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে মনে হয়েছে যেন তাদেরকে সুন্নতে খতনা করানো হয়েছে। তো এই যে একটা ট্রেন্ড চালু হলো, উদাহরণ চালু হলো, আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে? কখনই থেমে থাকবে না। আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। একটু জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে বয়স্ক উপদেষ্টাদের এই উপদেষ্টা বানানো ভুল হয়েছে, এটা এমন অভিযোগ করেছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন যে বয়স্ক উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞতা রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের পাঠ হয়ে তারা কিছু করতে পারেননি। তারা তো এখন নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল, তাহলে তারা কেন মানে এই বয়সে আবার উপদেষ্টা হতে এলেন? কি প্রলোভনে বা তারা এমন প্রভাবিত হলেন? না, বয়স্কদের মধ্যে রাশেদেরই কথা আমি দ্বিমত পোষণ করি। আমার কাছে বরং মনে হচ্ছে যারা তুলনামূলকভাবে বয়স্ক তারা ভালো করছেন। মানে তুলনামূলক আপনি যদি রেজওয়ানের কথা চিন্তা করেন, আসিফ নজরুলের কথা চিন্তা করেন, আদিলুর রহমান শুভ্রের কথা চিন্তা করেন, সেই তুলনায় যদি আপনি ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ কিংবা অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেহ, কিংবা ধরেন সিএস আবরার যিনি আছেন শিক্ষা উপদেষ্টা, এবং ফয়জুল কবির খান যিনি উপদেষ্টা আছেন এই যে এখন যোগাযোগ মন্ত্রণালয়ের, তো এদের তো কি বলবো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যে কোনো পলিটিক্যাল লোকদের সাথে এদের পারফরমেন্স বেটার। উনি এই যে আমি তো ফয়জুল কবির সাহেবকে দেখলাম যে রাজপথে যাচ্ছেন, সেই জ্যামের মধ্যে তিনি সেই হুন্ডাই করে চলে যাচ্ছেন। ফলে রাশেদ কী জন্য বলেছেন আই ডোন্ট নো। এখন কোনো বুড়া উপদেষ্টা রয়েছেন, আমি জানি না তার সাথে কার এরকম অবস্থা হয়েছে, কিন্তু আমার দৃষ্টিতে দেখছি যে বয়স্ক যারা আছেন অন অ্যাভারেজে তরুণদের চাইতে তারা ভালো করছেন, এবং বয়স্ক একজন লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক আছে আপনি বলতে পারেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন হি ইজ এ গুড ম্যান, ফার্স্টলি হি ইজ গুড ম্যান। একটা ভঙ্গুর সবচেয়ে একটা মানে যাকে বলে এমন একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় ভেঙে চলে তছনছ হয়ে গেছে, সেই মন্ত্রণালয়ে একজন লোকে বসিয়ে দেওয়া হয়েছে একেবারে বাই হার্ট অ্যান্ড ডাই হার্ট। হি ইজ এ গুড ম্যান। তার অনেক কথাবার্তা আপনার কাছে মনে হবে যে বাস্তবসম্মত নয়, কিন্তু এই ভদ্রলোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো দুর্নীতি করেছে এবং অন্য কোনো তার এপিএস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কোনো এপিএস পিএস কিংবা তার যারা মানে এই সচিব, তারপরে অন্যান্য যারা আছে তারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে, আমি তো ধরনের কথা কখনো শুনিনি। তুলনামূলকভাবে তো তাদের ছাড়া কি হাঁসের মাংস খাওয়ার কোনো একজন উপদেষ্টা ছাড়া অন্যান্য উপদেষ্টারাও কি হাঁসের মাংস খেতে গিয়েছিলেন কিনা? না, এখন এখানে তো হাঁসের মাংসর ব্যাপারটা তো সামনে আসছে, হাঁসের মাংসের ব্যাপারটা সামনে আসছে, কিন্তু হাঁসের মাংস সে দামি আরও অনেক কিছু যে তাদের খাওয়া হচ্ছে এটা স্পষ্টই বোঝার চেষ্টা করুন যে একজন উপদেষ্টা তার পিএস বা তার এপিএস বা তার প্রাইভেট যাকে বলা অ্যাসিস্ট্যান্ট যেটা পিএ বলা হয়, তো তাদের বিরুদ্ধে যদি 300 কোটি টাকার দুর্নীতি আসে, 400 কোটি টাকার দুর্নীতি আসে এত অল্প সময়ের মধ্যে, তাহলে মালিক মানে চাকরের যদি এই অবস্থা হয় তা মালিকের অবস্থা কী? আর সবচেয়ে চিন্তা করবেন যে কোনো একটা বাসা, যে কোনো একটা অফিস আদালত, এটা বোঝা যায় যে ওই অফিসের মালিকটা কেমন আপনি বুঝতে পারবেন দারোয়ানটাকে দেখে। মালিকটাকে কেমন, তার সামনে যে পিএসটা বসে আছে, এপিএসটা বসে আছে, প্রাইভেট সেক্টর, তাকে দেখলেই বুঝতে পারবেন। একটা মন্ত্রী তিনি বা উপদেষ্টা তিনি কেমন, তার পার্সোনাল স্টাফদের আচার আচরণ দেখলে কিন্তু বোঝা যায়। তো সেই দিক থেকে তরুণরা যারা এখানে আসছেন পুরো জাতিকে শুধু হতাশ করেনি। এই যে নাহিদদের মতো লোক, আপনি নাহিদের স্যাক্রিফাইসের কথা চিন্তা করেন, তিনিও তো একটা মন্ত্রী ছিলেন, তো একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন। তো তার আশা কি ছিল যে মন্ত্রী সে তারও বড় কিছু হবেন, মানে প্রধানমন্ত্রী হওয়ার। হ্যাঁ, তো সেখানে তার প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, এখন যে পরিস্থিতি তার জীবন নিয়ে টানাটানি, তার বক্তব্যটা হলো যে তারা তো সবাই পালাতে পারবে, আমি তো পালাতে পারবো না, আমার কোনো সেফ এক্সিট নেই। তো সেই কারণে সে কী করছে, সে তার মনের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটাই সে প্রকাশ করে ফেলছে যে তার যারা সহকর্মী একসাথে আন্দোলন করেছেন তারা অন্যায় করছেন, দায় নিতে হচ্ছে তাকে, এবং তারা যাকে বসিয়েছেন এই যে সিনিয়র বলেন বুড়া বলেন, তাদের যে ব্যর্থতা, পাহাড় সম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব তাকে পোহাতে হচ্ছে। তো যার জন্য এই কথাগুলো তার নিজের অজান্তে তিনি বলে ফেলছেন, এটা ক্ষোভ থেকে নয়, অনেকটা যাকে বলা হয় কখনো কখনো প্রকৃতি এমন কাজ করে আপনি হাঁটতে
হাঁটতে চলতে ফিরতে মুখ ফসকে সত্য কথাটা বলে ফেলবে। সত্য কথা বলে ফেলবেন। যে একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার চীন থেকে 15,000 কোটি টাকা ব্যয়ে যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে। উনি তো আর বেশি দিন নেই, আর 3 মাস 3.5 মাস পরে নির্বাচন। এই প্রেক্ষাপটে ওনার এই যুদ্ধ বিমান কেনাটা কতটা যুক্তিযুক্ত, অথবা কোন আশঙ্কা থেকেই তিনি এমন? প্রথমত যে খবরটা আসছে সেটা হলো 26,000 কোটি টাকা। এখানে আপনি কত বললেন? জি, এটা 15,000 কোটি। আপনি না, এটা মূলত 26,000 কোটি টাকার 20টি যুদ্ধ বিমান ক্রয়ের কথা পত্রপত্রিকায় এসেছে। এখন আমরা আসলে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করব? আমাদের আসলে ট্রেনিং বিমানটা খুব বেশি দরকার, প্রচুর ম্যান পাওয়ার তৈরি হলো। এখন আমরা যাদের সাথে যুদ্ধ করব, ভারতের সাথে যুদ্ধ করব, মায়ানমারের সাথে যুদ্ধ করব, ভুটানের সাথে যুদ্ধ করব, এমনকি আর একটু এগিয়ে যদি চলে যায় তাহলে নেপালের সাথে যুদ্ধ করব। এখন সেই যুদ্ধ করার জন্য যে স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল সময় যা কিছু দরকার সেটা কিন্তু এই মুহূর্তে নেই। কাজেই এই যে যুদ্ধ বিমান ক্রয়, এটার 2-3টি নেগেটিভ পজিটিভ আছে। প্রথম নেগেটিভ জিনিসটা বলে নেই যে চীনকে রাজি খুশি করে চীনের তাবেদার হয়ে, পাকিস্তানের তাবেদার হয়ে একটা পুতুল সরকার হওয়ার আগ্রহ থেকে এই ধরনের বড় একটা ডিলে যা মানে হয়তো গিয়েছে। আর এটার ঝুঁকিটা হলো যে আমি যখনই চীনের কোনো যুদ্ধ বিমান কিনছি, মুহূর্তের মধ্যে রাশিয়া শত্রু হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, বিকজ আমার এখানে তো মিগ আছে, আমি তো রাশিয়া থেকে এর আগে কিনেছি। এরপরে ফ্রান্স আমাদের শত্রু হয়ে যাচ্ছে, আমেরিকা শত্রু হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি বড় শত্রু হয়ে যাচ্ছে ভারত। কারণ আমরা যেই মিলিটারি পাওয়ারটাই বাড়াচ্ছি না কেন, সঙ্গে সঙ্গে সেটা ভারতের কাউন্টার চলে যাচ্ছে। তো অন্যদিকে যেটা হচ্ছে যে আমি যদি 26,000 কোটি টাকা দিয়ে 20টি যুদ্ধ বিমান কিনি, সঙ্গে সঙ্গে যাকে বলা হয় আমেরিকা বলবে যে আমার তো বোয়িং কেনার কথা, এই মুহূর্তে তুমি 40,000 কোটি টাকা দিয়ে বোয়িং কেনো। তো এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার একমাত্র দায়িত্ব কেবলমাত্র সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান করা, আর নির্বাচন অনুষ্ঠান করার জন্য যতটুকু আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার, এর জন্য ডে টু ডে রুটিন কাজ। কিন্তু এর বাইরে গিয়ে এরা শুধুমাত্র খাজুরি আলাপ। আজকে ঐক্যমত্য কমিশন, কালকে পিআর পদ্ধতি, পরশুদিন 50 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরের দিন 5 বছর ক্ষমতায় থাকতে হবে, আজকে ইটালি যেতে হবে, কালকে আমেরিকা যেতে হবে। মানে আননেসেসারি কর্ম করে করে তারা তাদের নিজেদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাও এই যে সেফ এক্সিটের প্রশ্ন তো এমনি এমনি আসেনি, নষ্ট করে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো জাতির ভবিষ্যৎটি মানে দেশের অর্থনীতির তো এখন একটা ভঙ্গুর অবস্থার দিকে মানে চলছে। এমন পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এই 26,000 কোটি টাকা ব্যয় করা কোনো ধরনের যুক্তিযুক্ত বা যৌক্তিকতা আছে কিনা? 26,000 কোটি টাকা ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই। এক, উনি যে জাতিসংঘে গেলেন, বলা হয়ে থাকে যে 700 কোটি টাকা নাকি খরচ, হোয়াট এভার মেবি, 104 জন লোক নিয়ে জাতিসংঘে ওনার যাওয়ার কোনো দরকারই ছিল না। উনি যদি পররাষ্ট্র সচিব তাকে সহ একা পররাষ্ট্র সচিব যেতেন, জাতিসংঘে ভাষণ দিয়ে আসতেন, সব মিলিয়ে আমাদের 1 কোটি টাকা খরচ যেত না। কিন্তু এত বড় একটা বহর নিয়ে উনি কেন গেলেন? আবার যে এখন শুনছি ইটালিতে কি যেন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যেটা আছে FAO, এটার একটা অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। সো এরকম শুধুমাত্র যুদ্ধবিমান কেনা না, আরও অনেক ক্ষেত্রে যে এই সরকারের ঋণ, আপনি শেখ হাসিনা যে পরিমাণ রেখে গিয়েছিলেন তার সাথে আরও প্রায় $12 বিলিয়ন অতিরিক্ত ঋণ গত 1 বছরে আমাদের বিদেশ থেকে যোগ হয়েছে এর সাথে। তো ইটস নট দ্য ফেয়ার, ইট ইজ ভেরি আনফেয়ার। আমরা সবাই মানে ডুবে যাচ্ছি। জনাব গোলাম মাওলা রনি, একটা বিষয় নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে সম্প্রতি, সেটা হচ্ছে যে গণমাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই আলোচনা তুলছে একটি বিষয়। সম্প্রতি 2টি চ্যানেলের অনুমতি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ বলছে পুরনো সিস্টেম অনুসরণ করে টেলিভিশন দুটিকে লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ একটি টেলিভিশন মালিক আবার এনসিপির মিডিয়া উইংয়ের প্রধান। কিন্তু তারা বলছে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম গড়বেন, কিন্তু এখানে তো দেখা গেল যে সেই পুরনো সিস্টেম যাদের মানে পরিচয়ের উপরে নির্ভর করে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে। তাহলে ফ্যাসিবাদ মুক্ত হবে কিভাবে? যিনি আসবেন এই লাইসেন্স নিয়ে, তিনিও তো তাদের পক্ষেই কথা বলবেন না। মূলত আমরা বলছি শেখ হাসিনা গেছেন, তো শেখ হাসিনা গেছেন, কিন্তু তার যে শাসন ব্যবস্থা, তার যে চিন্তাধারা, এবং তিনি যে ঐতিহ্যটা রেখে গেছেন,
ট্রেডিশনটা রেখে গেছেন, লিগ্যাসিটা রেখে গেছেন ইন এ পজিটিভ। আর নেগেটিভ অর্থে তিনি অন্যান্য যে সকল জুলুম, পীড়ন, মামলা, মোকদ্দমা এই জিনিসগুলো যে রেখে গেছেন কোনোটাই তো কমেনি, এটা বরং বেড়ে গেছে। এখন সেই তুলনায় আপনি চিন্তা করেন যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা চিন্তা করবে যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে, তিনি নিজে স্টারলিংকের কোম্পানি মানে অনুমোদন দিলেন, তিনি নিজে ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন, বিশ্ববিদ্যালয়ে নিলেন। তো তিনি যদি এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমি এনসিপি হিসাবে এই আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না? তাদের এই দাবি নিতান্ত যৌক্তিক। ফলে আপনি যদি প্রশ্ন তুলতে চান তাহলে এই যে দুটো টিভি লাইসেন্স যে দেওয়া হলো বা যারা পেল এটাকে সেপারেট করবেন না। সেপারেট না করে এই জমানাতে গত 14 মাসে প্রথম দিন থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে, অর্থাৎ এই যে একজন স্বাস্থ্য উপদেষ্টা তিনি চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এটা নিয়ে প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 14 বার আবার এই যখন 15 বার বিদেশে যাচ্ছেন। আমি তাহলে একটু জানতেই চাই, আপনি যেহেতু বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে যে কেন চিকিৎসা করাচ্ছেন, স্বাস্থ্য উপদেষ্টা তো দেশেই চিকিৎসা করানোর কথা, কারণ তিনি তো আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, দেশের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি কেন বিদেশে যাবেন? এটাই তো প্রশ্ন। তিনি যে বিদেশে যাচ্ছেন মূল ব্যাপারটা হলো যে এই যে সরকারের যদি কমিটমেন্ট থাকতো জনগণের প্রতি, লাজ লজ্জা থাকতো, মানে লজ্জা এবং শরম থাকতো। এর কারণ হলো যে এখানে যারা আসছেন তারা বহুদিন ধরে আমাদেরকে ভালো ভালো কথা শুনিয়ে আসছেন। এখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি গরিবের ব্যাংকার, মানে গরিব মানুষের কাছ থেকে ঋণ দেন, ঋণ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি পরেন, পাজামা পরেন। তো এই 200 টাকার পাজামা পাঞ্জাবি বা 100 টাকার একটা কেস পোশাক আশাক দেখে সেরকম মনে হয়। সেই মানুষ এমন একটা রুমে থাকছেন ইংল্যান্ডে গিয়ে 7 স্টার হোটেলে, যেটার ভাড়া নাকি 40 লাখ টাকা পার ডে। তো পার ডে 40 লাখ টাকা যে রুমের ভাড়া, তো ওই পোশাক নিয়ে ওই রুমে থাকছেন, এটা কি মিলে বলেন তো? কখনোই মিলে না। বা আপনি গ্রামীণ ব্যাংক বলছেন, গ্রামীণ ব্যাংকে একজন অফিসারকে আমরা যখন ছোট তখন আমি দেখেছি যে MA পাস করে আসছে একটা ছেলেকে 700-800 টাকা বেতন দিয়ে সেই গ্রামে তাকে ডিউটি করতে পাঠিয়েছে এবং তাকে মোটিভেট করা হয়েছে যে তুমি তো গ্রামে দরিদ্রের সেবা করছো, সব কিছু করছো, অথচ সেখানে দেখা গেল যে মোর দ্যান 50%, 60%, 70% ইন্টারেস্ট নিয়ে সেই গরিব মানুষকে তস নস করে দিয়ে আপনি দেখেন কত বড় একটা গ্রামীণ ফোন তৈরি করা হয়েছে, কত বড় একটা গ্রামীণ ব্যাংক ভবন তৈরি করা হয়েছে, কত বড় একটা গ্রামীণ সেই সেন্টার তৈরি করা হয়েছে, ইউনূস সেন্টার তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলোর সঙ্গে না আসলে মিলে না। তো না মেলার কারণে কি হলো, এই যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গী সাথী, তার উপদেষ্টা মণ্ডলী, যাদেরকে নিয়ে আমাদের একটা বিরাট স্বপ্ন ছিল, পুরো স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেছে এবং তাদের মনের মধ্যে তারা যা করতে চায় এটা এখন প্রকাশিত হয়ে গেছে। ধন্যবাদ। একটু জানতে চাই যে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে তিনি শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? না, শেখ হাসিনা, কারণ আমরা দেখেছি যে তার যে জেলা আছে কুমিল্লায় তিনি যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন, গোপালগঞ্জে শেখ হাসিনা গোপালগঞ্জের জন্য একই বরাদ্দ নিতেন, এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যে কুমিল্লা জেলা আর একটি গোপালগঞ্জ। মানে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক এই কথা বলেছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদেরকে বলি, আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে, দুর্নীতিবাজ ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে। মানে এখনও তাদের যে তারুণ্য, তাদের যে বয়স, সেটা আওয়ামী লীগের কারোর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনা অনেক অন্যায় করেছে, অনেক দুর্নীতি করেছে, কিন্তু তিনি যে মাইলস্টোন তৈরি করেছেন রাজনীতিতে, অনেক কিছুতে তার মাইলস্টোন তৈরি হয়ে আছে বাংলাদেশে। তো সেই মাইলস্টোনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও তুলনা করা যাবে না, তার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করা যেতে পারে, এর সাথে তুলনা করা যেতে পারে। তো কাজেই ভালো বলেন মন্দ বলেন, আমরা সেই তুলনার যে জায়গাটা, ওখানে নামে এসে কাউকে পদে বসালেই সে রাজা হয়ে যায় না। আপনি একটা ইঁদুর, সেই ইঁদুরকে নিয়ে আপনি সুন্দরবনে ছেড়ে দিয়ে যদি
তার মানে পুরো একটা বাঘের সেই যাকে বলা হয় একটা বেলুন, সেই বাঘের বেলুনের মধ্যে ইঁদুর ছেড়ে দিয়ে বলে তুমি হাঁটো, সুন্দরবনের কেউ তাকে বাঘ বলে মনে করবে না, কোনো পশুও তাকে মনে করবে না। তদ্রূপ আমাদের এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন, অনেক মানুষকে আমরা ক্ষমতা দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি, কিন্তু এরা যে ক্ষমতাধর, এরা যে রাজনীতিবিদ, এরা যে কাজ করতে পারে কর্মঠ গত 1 বছরে সেটা আমরা দেখিনি। বরং আমাদের কাছে মনে হয়েছে আমরা তাদেরকে ওভার রেটিং করিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে 100 গুণ বড় করে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এখন আমরাও ভয়ে আছি, তারাও ভয়ে আছে কখন যেই তাদের যে বেলুন ফানুস এটা ফুটো হয়ে যায়। এবং সেই ফুটো হয়ে যাওয়ার পরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার সঙ্গে শেখ হাসিনার তুলনা হবে কেন? বরং ওই যে মুরাদনগর তার যে এলাকায়, ওই এলাকায় গিয়ে দেখেন যে তার বাবা একটা মেম্বার, ও না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার যদি ফ্যামিলি দেখেন, তাহলে তার বাবার পোশাক দেখেন, মেকআপ দেখেন, গেট আপ দেখেন। আপনি যদি নাহিদকে আমরা ওভার রেটিং করেছি, কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি গিয়ে দেখবেন সে গরুর হাটে রিজার্ভ নেওয়ার জন্য দৌড়াচ্ছে, এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে, বিশাল পেট হয়ে গেছে। তো ওটা হলো রিয়াল সিনিয়রিও। তো সেখানে আপনি কি মানে রাজনীতির বাতাস অথবা হচ্ছে মানে সুবাতাস, এটা হলো যে এগুলো মেদ ভুঁড়ি যেটা হয়, এটা স্নেহ জাতীয় পদার্থ, মানে মাখন, কি পোলাও কোরমা খাবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার ভুঁড়ি হয়ে যাবে। আপনি যে এখন যে সমস্ত ছেলেদেরকে দেখছেন, তারা যখন বিপ্লবী ছিল, তাদের চেহারার মধ্যে একটা যোদ্ধা ভাব ছিল, তাদেরকে দেখলেই মনে হতো তারা আমাদের সন্তান। আর এখন তাদের দেখলেই আমাদের ভয় লাগে যে আল্লাহ, এদের না জানি কত ক্ষমতা, আমাদের এখন এসে একটা কথা বলবো, আমাদের গলা টিপে ধরে কিনা, গালের উপর একটা চল বসায় দেয় কিনা, খামচি দেয় কিনা, এই যে তাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি। আপনি চিন্তা করেন যে এরা যে ফ্যামিলিগুলো থেকে আসছে একেবারে সাধারণ, এখন দেখা গেল যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাবা কি এলাকা থেকে মাস্তানি করতেছে, তারপরে নাহিদের বাবা মাস্তানি করছে। এটা তো 1 বছর আগে আনবিলিভেবল, কল্পনাই করা যেত না, বাট ইট ইজ হ্যাপেনিং। তো কাজেই আর যা হোক না কেন, আমরা এদেরকে মূল ধারার যারা রাজনীতিবিদ, সেটা বেগম জিয়া হন, শেখ হাসিনা হন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন বা বঙ্গবন্ধু হন, এদের সাথে আমরা যেন ভুলেও এদেরকে তুলনা না করি, এটা আমি অনুরোধ করব। এদের সঙ্গে হয়তো দেখা গেল যে 111-এর সময় না এরকম, মানে এইবার যা আসছে। গোলাম আল্লাহর অনেকটু আমি যোগ করতে চাই যে এনসিপির, আপনি যেটা বলছিলেন যে এই এনসিপির নেতাদের এক সময় দেখলে মনে হতো তারা আমাদের ছেলে সন্তান অথবা ভাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখন তাদের দেখলে একটু আতঙ্ক লাগে। তাদের প্রতিবাদের ভাষা এখন হুঙ্কারের মতো মনে হচ্ছে কেন? কিছুদিন আগে শাপলা প্রতীক না পেয়ে তারা বলছে যে কিভাবে শাপলা নিতে হয় সেটা তাদের জানা আছেন, এবং শাপলা দিতেই হবে এনসিপিকে। এটা কি এখন এই সমস্ত, এটা হুঙ্কার না, এটা যাকে বলে বাগোয়াস, মানে বোগাস বো, মানে তাদের যে হুঙ্কার ছিল, যা কিছু ছিল, যেখানে মানুষ ভয় পেত, এটা ছিল 2025 সনের হাইয়েস্ট এপ্রিল পর্যন্ত। মানে তাদের সম্পর্কে রেসপেক্ট, আমাদের স্নেহ, ভালোবাসা, এক্সপেকটেশন ছিল 2024 সনের ডিসেম্বর পর্যন্ত। আর সেটা কমতে 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 শূন্যের কোঠায় চলে আসছে। আর তাদের যে ক্ষমতা বলতে যা কিছু, ওটা এপ্রিল পর্যন্ত ছিল। এখন সেটা ডিফিউজ হতে হতে কমতে কমতে এখন তারা কি বলেন না বলেন এটা নিয়ে পাবলিকের কোনো মাথা ব্যথা নেই। তাদের কোনো কথার কোনো রাজনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, এমনকি কোনো প্রসপেক্টিভ, এই যে রাজনীতির সামনে যে একটা সমীকরণ এখন চলছে বা সামনে আসবে, কোনো সমীকরণই এনসিপি কারো কাউন্টের মধ্যে আসছে না। বরং এনসিপিকে যাদের যখন সুসময় ছিল, যখন তারা হাসতে বললে সবাই হাসতো, তারা যদি কাউকে ডাকতো সবাই দৌড়ে তাদের সঙ্গে দেখা করার জন্য রাজুতে চলে যেত। হ্যাঁ, রাজুতে চলে যেত। সেটা অনেক বড় বড় সাবেক মন্ত্রী এমপিরা পর্যন্ত রাজুতে চলে যেত। তো এখন সেই মানুষগুলোর সঙ্গে এই যুবকরা ইচ্ছা করলে দেখাও করতে পারবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে ওই যে আমরা শাপলা না পেলে হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, ঘোড়ার ডিম কিছুই নাহি কারেঙ্গা। যে নির্বাচনের কথা যেহেতু বললেন, গত নির্বাচনে তো আমরা দেখেছি যে নির্বাচনে প্রার্থী হয়েছেন হিরো আলম। এবার মানে তার এই জায়গাটা কারা দখল করবেন, বা হিরো আলম আবারও নির্বাচনে প্রার্থী হবেন কিনা? মানে দুর্ভাগ্যজনক হলো কি, হিরো আলমের একটা কোয়ালিটি ছিল, মানে যথেষ্ট কোয়ালিটি ছিল, এবং হিরো আলমকে ব্যবহার করা হয়েছে।
আপনি অবাক হয়ে যাবে যে হিরো আলমকে বিবিসি ব্যবহার করেছে, প্রথম আলো ব্যবহার করেছে, তাকে হিরো বানিয়েছে। তারপরে আমেরিকা তাকে হিরো বানিয়েছে। আপনি চিন্তা করেন যে হিরো আলমের উপর একটু আক্রমণ করেছে আওয়ামী লীগের লোকজন, আমেরিকান রাষ্ট্রদূত গর্জে উঠছে। তাহলে বুঝেন যে হিরো আলমকে প্রমোট করার পেছনে একটা বিরাট শক্তি ছিল, আর হিরো আলম ওটা অ্যাভেল করার মতো তার যোগ্যতা ছিল। এখন আপনি বা আমরা যারা রাজনীতি করছি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ওই যে হিরো আলমকে যে যোগ্যতা সম্পন্ন মনে করেছিল যে সকল দেশি বিদেশি স্টেক হোল্ডাররা, তারা আমাদেরকে যোগ্যতম মনে করছে না। আমরা হিরো আলমের পর্যায়ে এখন আর নেই, আমাদেরকে মনে করছে। 2 নম্বর হলো হিরো আলমের মধ্যে যে ইন্টারনাল কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা আমরা অ্যাভেল করি না। তার ভিতরে প্রচণ্ড জিদ ছিল, প্রচণ্ড সাহস ছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে হিরো আলম চাঁদাবাজি করেনি, দুর্নীতি করেনি, মব করেনি। ফলে অ্যাজ এ ম্যান হিসেবে আপনি এখন অনেক বড় বড় নেতা দেখবেন যে যাদের বিরুদ্ধে এই অল্প সময়ের মধ্যে, যারা 15 বছর পালিয়েছিল, 15 বছর বিএনপি জামাতের যারা পালিয়েছিল, তারা এই অল্প সময়ের মধ্যে এসে ব্যাংক দখল করে ফেলতেছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান দখল করে ফেলছে, টেলিভিশন দখল করে ফেলছে। তো হিরো আলম তো ওই যে সময় তারা পালিয়েছিল, হিরো আলম তো পালায়নি, সে তো বগুড়াতে মার খেয়েছে, আবার দাঁড়িয়েছে, মার খেয়েছে মানে গুলশানে, আবার দাঁড়িয়েছে। ফলে সাহস এবং শক্তির দিক থেকে এখন যারা নব্যবীর, এই নব্যবীরদের যদি আপনি গত 15 বছরের ইতিহাস দেখেন, তা আমি দেখি যে এই হিরো আলম, তারপরে জুনায়েদ সাকি, তারপরে নুরুল হক নুরু, রাজপথে ওই যে আরেকজন আছেন তারেক রহমান, হ্যাঁ, আম জনতার দল, মানে ওনাদের যে একটা সাহস শক্তি রাজপথে, এদের সঙ্গে আসলে এখন যারা সাহস দেখাচ্ছেন, বড় বড় কথা বলছেন, কারণ বাজারে চাঁদাবাজি করছেন, ব্যাংক পালাতে চাঁদাবাজি করছেন, তো এদের চাইতে এদের সাহস অনেক বেশি, মানুষ হিসেবে ওরা ভালো। আর এদেরকে প্রমোট করার জন্য, অর্থাৎ হিরো আলমদেরকে প্রমোট করার জন্য, নুরুদেরকে প্রমোট করার জন্য যে সমস্ত দেশি বিদেশি লোকজন চেষ্টা করেছে, এখন বর্তমানে যারা আছে এদের প্রমোট করার রাজনীতিতে হিরো আলমদের মতো হিরোদের দরকার আছে কিনা? প্রথমত রাজনীতিতে হিরো আলমদের মতো হিরোদের দরকার নেই। আমরা পুরো রাজনীতিটা নিজেরা, অর্থাৎ যারা রিয়েল পলিটিশিয়ান, সেই রিয়েল পলিটিশিয়ানরা নিজেরা অপকর্ম করতে করতে পুরো রাজনীতির মঞ্চটা হিরো আলমদেরকে দিয়ে দিয়েছি, যেন হিরো আলমরা আমাদেরকে অপমান করতে পারে। আর এখন অবস্থা হয়ে গেছে কি, হিরো আলমদেরকে অপমান করার জন্য পাঠানো হয়েছে রাজনীতিবিদদেরকে, এবং হিরো আলম এস্টাবলিশড হয়ে ভালো মানুষ হয়ে রাজনীতিবিদদেরকে এমন অবস্থায় নিয়ে গেছে, এখন আর হিরো আলমদের পর্যায়ের লোকও পাওয়া যাচ্ছে না। মানে এত ডিগ্রেড হয়ে গেছে টোটাল সমাজটা। আমরা তো দেখছি যে বিভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছে যেগুলো হচ্ছে জাতীয় ইস্যুকেও ছাড়িয়ে যাচ্ছে আলোচনার তুঙ্গে, যেমন শবনম ফারিয়া বিয়ে করতে চান, অথবা তিনি হাফ প্যান্ট পরে ঘুরছেন। তো এমন বিষয়গুলো আলোচনায় আসার কারণ কি? দেশে তো আরও অনেক ঘটনা আছেন, মানুষের আগ্রহ কি নির্বাচন থেকে ওখানে চলে গেছেন? না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, এটা খুবই যাকে বলা হয় ভ্যালিড। একটা সময় দেখবেন যে সুজিতের সঙ্গে মিথিলার বিয়ে হলো, সৃজিতের সঙ্গে তাহসানের সঙ্গে তালাক হয়ে গেল আওয়ামী লীগ জমানাতে। সমস্ত পত্রপত্রিকা এটাকে একদম লিড নিউজ করে ফেললো। এটা মূলত আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য। আওয়ামী লীগের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড রাজনীতি মানে পত্রপত্রিকা মিডিয়াগুলো গুরুত্ব দিচ্ছে না। আবার এখন এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে যাচ্ছে, সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, এই জিনিসগুলো মিডিয়ার পছন্দ হচ্ছে না, সাধারণ মানুষ এগুলো শুনতে পাচ্ছে না, তাদের আগ্রহ নাই। ফলে এই আগ্রহটা তারা চলে গেছে কি, এই যে শবনম ফারিয়া বিয়ে করলো, আবার দ্বিতীয় বিয়ে করলো, সে বাসর করলো, তারপর সে মধুচন্দ্রিমায় গেল, বিদেশে গিয়ে আবার সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই খবরগুলো, গুরুত্বগুলো আমাদের যে মূল ধারার যে রাজনীতির যে খবরাখবর, সেই খবরের ছাড়িয়ে যাচ্ছে। এটা আমি মনে করি যে আমরা যারা রাজনীতি করি আমাদের একটা ব্যর্থতা, যে আমরা আমাদের খবরকে গুরুত্বপূর্ণ না করে খবরটা ওদিকে চলে যাচ্ছে। একইভাবে আপনি যদি পরিমণির কথা চিন্তা করেন, তো এই যে পরিমণির যে একটা সময় উত্থান, প্রচণ্ডভাবে উত্থান, এটা কিন্তু আওয়ামী লীগের উপর রাগ করে মিডিয়াগুলো পরিমণিকে উত্থান করেছে। পরিমণি জেলে গেল, জেল থেকে বের হয়ে এসে হাতে লিখে একটা লিখলো ফাকমি, তো সেটাকে সমস্ত মূলধারার পত্রিকা লিড নিউজ করে বলো, আরে কি সাহসী, অনেক আলোচনা তৈরি করে, আলোচনা প্রচণ্ড সাহসী। মানে বাংলাদেশে যদি কোনো সাহসী রমণী থাকে তাহলে পরিমণি।
তো এখন আবার সেই পরিমণি কিন্তু এই বিপ্লবের গত দীর্ঘদিন যাবৎ পরিমণি, নুসরাত ফারিয়া, তারপর সে সিজিদের সাথে সেই মিথিলা, এগুলো সব বন্ধ ছিল। এর কারণ হলো হাসনাত কী বললো, সার্জিস কী বললো, এগুলো ছিল মূল খবর। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বললেন, তারেক রহমান সাহেব কী বললেন, এগুলো মূল খবর ছিল। কিন্তু এখন কি হলো দেখেন, তারেক রহমান সাহেবের যে কোনো কথার চাইতে মূল কথাটা কি হলো, ওনার বাসাটা ময়নাপাখি ছিল, সেটা বরিশালের ভাষায় কথা বলো, বলেন তো এটা একটা খবর হলো, বিবিসি সেটা প্রকাশ করছে। অথচ বাংলাদেশের সংবিধান নিয়ে, আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে তার যে পরিকল্পনা কি, এটা হবে লিড নিউজ। তা না করে তার বিড়ালের নাম কি, বিড়ালরা তার না তার মায়ের, সে কোন আমলে ছাগল লালন পালন করতেন। এই যে মিডিয়াগুলো খুব কৌশলী, ইন্টেলেকচুয়ালি রাজনীতিবিদদেরকে পচিয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে খবরগুলো সামনে আসছে, সেই খবরগুলো সোশ্যাল মিডিয়ায় বলেন, এখানে যারা কাজ করে এরা খুবই আধুনিক এবং এরা এআইয়ের সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে প্রতিযোগিতা করে সোশ্যাল মাধ্যমে কিন্তু আপনাকে টিকে থাকতে হচ্ছে। ধরেন আমার একটা খবর ভাইরাল হবে বা আমার একটা বক্তব্য এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তো আমাকে কিন্তু গ্লোবালি সারা দুনিয়াতে ফেসবুক ম্যাটার যে সিস্টেমের সাথে বা ইউটিউবের সিস্টেমের সাথে যুদ্ধ করতে হচ্ছে। ফলে আপনি যদি আমাকে খুব একজন সাধারণ মানুষ মনে করেন, লার্ন লাইক দ্যাট, তো সেখানে যারা পরিমণিকে ভাইরাল করছে, সেখানে যারা নুসরাত ফারিকে ভাইরাল করছে, সেটা সমকাল হোক, সেটা কালের কণ্ঠ হোক, সেটা বাংলাদেশ প্রতিদিন হোক, আর বাকিটা ফেসবুকের কোনো যে কেউ হোক না কেন, সে খুব ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমত্তা খাটিয়ে রাজনীতিবিদদেরকে ছোট করে তাদের যে কর্ম, তারা যে কাজটা করছে, এটা যে পরিমণির কর্মকাণ্ডের চাইতেও লেস ক্যালিভার এবং অগুরুত্বপূর্ণ, এটা প্রমাণের জন্য এই কাজগুলো করা হচ্ছে। আপনি তো বলছিলেন যে তারেক রহমানের বক্তব্যের কথা। তারেক রহমান তো বিদেশি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে আপনি যেটা বলছিলেন যে তার ময়না পাখি, বিড়াল, এগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে। তারেক রহমান কি এর বাইরে কিছু বলেছেন কিনা দেশের রাজনীতির জন্য, অথবা তার কোনো প্ল্যান পরিকল্পনা তিনি? মূল ব্যাপার হলো তারেক রহমান সাহেব অনেক কথা বলেছেন বিবিসির সঙ্গে, অনেক কথা বলেছেন, কিন্তু তার কোনো কথাই ভাইরাল হয়নি। শুধু ময়না পাখি আর ময়না পাখি, বিড়াল এবং ছাগল লালন পালন, এটা ভাইরাল হয়েছে। আরেকটা ভাইরাল হয়েছে, আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এর কারণ হলো যে তিনি যে ভবিষ্যতে ক্ষমতা পেলে প্রতিহিংসা পরায়ণ হবেন, অন্যের বাড়ি ভেঙে ফেলবেন, এই যে তার মনের মধ্যে যেটা ম্যানসরিয়া কাজ করছে, বিবিসি খুব সুকৌশলে তার ওই বাড়ি ভাঙার প্রসঙ্গটি সামনে নিয়ে আসছে। অন্য কোনো কিছু, সে কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে, বাঙালি নিয়ে অসাধারণ সুন্দর কথা বলেছে, কিন্তু সেগুলো সামনে আসেনি, ওই বাড়ি ভাঙার। তারপরে সে তার কোকোকে নিয়ে কথা বলেছে, কোকোর উপর শেখ হাসিনা নির্যাতন করেছে, কিন্তু দেখা গেল যে না, কোকো 1/11 সময় দেশের বাইরে চলে গেছে এবং তিনি অসুস্থ অবস্থায় যখন মারা গেছেন তখন আসলে শেখ হাসিনার করার কিছুই ছিল না। তো এইভাবে আসলে তাকে বিতর্কিত করার জন্য, তার ওই যে গুরুত্বপূর্ণ কথাগুলোকে অগুরুত্বপূর্ণ করার জন্য কৌশলে এই যে মিডিয়াগুলো করছে কি, এমন প্রসঙ্গগুলো নিয়ে আসছে। তাদের তো ছাগল টানার, মানে তারেক রহমান সাহেবের যেমন বলার ঠিক হয়নি, আমার বাড়িতে ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, ভেড়া ছিল, ময়না পাখি বরিশালের ভাষায় কথা বলেছিল, আমার একটা বিড়াল আছে, এই বিড়ালটা আমার মেয়ে, বিড়ালের নাম জিবু, এগুলো উনি না বললেও পারতেন। আবার এই প্রশ্নগুলো যে করা হয়েছে, উনি যেই কথাগুলো বলবেন, ওই যে প্রশ্নকথা সে জানে, ইট মিনস তারেক রহমান আগে প্রকাশ করা হয়েছিল কিনা প্রশ্নপত্র, না, ডাজ নট ম্যাটার। যারা বিবিসিতে সাংবাদিক, ধরেন কাদের কল্লোল আছেন বা অন্য আছেন, তারা তো আসলে অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, যে আপনি কাজটি খুব কৌশলে করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি তো ফেসবুক পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ত্রাণকর্তাই হবেন ডক্টর ইউনূস। আপনি কোন প্রেক্ষিতে এই কথাটা বললেন এবং আপনি কোন পর্যবেক্ষণ থেকে এই কথা বলেছেন, একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আমি এটা আমার ওখানে খুব সুন্দর করে বর্ণনা করেছি ইন ডিটেলস, 15-20 মিনিট বসে। কাজে এখানে খুব সংক্ষেপে বলতে গেলে ভুল বুঝাবুঝি হবে। আমি শুধু যেটা বলছি, প্রকৃতির একটা আইন আছে। প্রকৃতির একটা আইন হলো যে, এটা কোরআনেও আছে, যেখান থেকে মানুষের উত্থান হয় সেখানে মানুষের পতন হয়, যেখান থেকে পতন হয় সেখান থেকে উত্থান হয়, এটাই অবস্থা। যে আপনার সবচেয়ে শত্রু সে আপনার বন্ধু হয়ে যায়, আর সে আপনার বন্ধু সে শত্রু হয়ে যায়, এটা হলো প্রকৃতির নিয়ম। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তো একটা নির্বাচন করতে হবে, তাকে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে এবং তাকে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নিতে হবে। তো সেই সেফ এক্সিট নিতে গিয়ে তাকে এই যে তিনি যাবৎ 3টি দলের সঙ্গে প্রাণান্ত চেষ্টা করছেন। প্রথমে এনসিপির জন্য চেষ্টা করলেন, তারপর জামাতের সাথে চেষ্টা করলেন, এরপরে বিএনপির সাথে এখন চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনোটাতেই কুল কিনারা পাচ্ছেন না। তো
সেক্ষেত্রে দেখা গেল যে তার সঙ্গে যদি কোনো একটা মাধ্যমে আওয়ামী লীগের সংযোগ হয়ে যায় অস্বাভাবিক কিছু নয়, দিস ইজ ওয়ান। আর সেকেন্ড হলো যেহেতু শেখ হাসিনা উচ্ছেদ হয়েছেন তার দ্বারা, কাজেই আবার শেখ হাসিনার পুনর্বাসন তার দ্বারা হবে, এটা প্রকৃতির ল। একটু জানতে চাচ্ছি যে সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকরা বৈঠক করেছেন এবং এখানে একটু সমালোচনার বিষয় আছে যে তারা গাড়ির ফ্ল্যাগ খুলে গেছেন এবং যে রাস্তা দিয়ে গিয়েছেন তার অন্য রাস্তা দিয়ে আবার বের হয়ে এসেছেন। মানে এত লুকোচুরি কেন তার বাসায় বৈঠকের বিষয়ে? পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন এটা একটি স্বাভাবিক ঘটনা। এটাকে কিভাবে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন উনি? এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত হলো সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন সবার মধ্যে ওয়েল কানেক্টেড, ইন্টারন্যাশনালি তার মতো কানেক্টেড লোক নাই, ইভেন নট ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আইপিইউ ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সবচেয়ে সফলতম প্রেসিডেন্ট ছিলেন। সারা দুনিয়ার মন্ত্রী, এমপি, সিনেটর থেকে শুরু করে সবার সঙ্গে তার 1-to-1 থাউজেন্ডস অফ লোকের সাথে তার সম্পর্ক। ফলে তার বাসায় 2-4-10 জন কূটনীতিবিদ আসবেন যাবেন, সকাল বিকেল কথাবার্তা হবেন, ইটসে ভাত মাছের মতো। মঈন খানের বাসায় যদি 10 জন কূটনীতিবিদ যেতে পারে, সাবির হোসেন চৌধুরীর বাসায় ডেইলি 10 জন যেতে পারে। সেটা যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে নির্বাচনের বাকি তো আর মাত্র 3.5 মাস 4 মাস। এর মধ্যে তার সাথে বৈঠক করার কি ইঙ্গিত দিতে পারে আগামী নির্বাচন উপলক্ষে? এখানে আপনি যদি নেতিবাচক ধরেন তাহলে সেক্ষেত্রে সরকার দেশি বিদেশি একটা রিফাইন্ড আওয়ামী লীগ সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে গড়ে তোলার চেষ্টা করতে পারে। এক, আবার এমন হতে পারে যে সাবির হোসেন চৌধুরীকে পশ্চিমা দুনিয়া তারা ট্রাস্ট অর্ধে মনে করছেন যে আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগকে, অর্থাৎ প্রথম যেটা বললাম শেখ হাসিনা ভাইয়া, মানে সাবির হোসেন চৌধুরী কানেক্টেড উইথ শেখ হাসিনা, দিস ইজ ওয়ান। আরেকটা হলো সাবির হোসেন চৌধুরী কানেক্টেড উইথ আমেরিকা, কানেক্টেড উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড রিফাইন্ড আওয়ামী লীগ, এটা কানেকশন হতে পারে। থার্ডলি যেটা আছে একেবারে এটা হতে পারে একান্ত ব্যক্তিগত একটা বৈঠক, যার মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো কিছু নাই। এটা এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা যেভাবে আতঙ্কিত অনুভব করছি সেইভাবেই বিষয়টাকে নিয়ে নিয়েছে। যারা ধরেন খুব রিল্যাক্স, যাদের কোনো লোভ নাই, লালসা নাই, নির্বাচনী চিন্তাভাবনা নাই, তারা মনে করছে সাবির হোসেন চৌধুরীর মতো একটা লোকের সাথে এই ধরনের বৈঠক হতেই পারে, লাইক মি, আমি মনে করছি। কিন্তু যারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন তারা মনে মনে চিন্তা করছেন, ও মাই গড, আবার সাবির হোসেন চৌধুরীর মাধ্যমে এরকম একটা বৈঠক হচ্ছে, শেখ হাসিনা এই বুঝে এলো, সাবির হোসেন চৌধুরী এই বুঝে কিছু একটা করলো, ধরো সাবির হোসেন চৌধুরীকে এক্ষুনি ওর নাকশা ফাটাই দাও, রক্ত বের করে দাও, ওকে ডিম মারো, ওকে জেলে ঢুকাও, এরকম একটা ভয় থেকে বলছে। আর একজন বলছে যে হায় হায়, এখন আমাদের কি হবে? আগে তো আমাদেরকে ডাকতো আমেরিকান অ্যাম্বাসি, আমাদের রাষ্ট্রদূতরা আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে, এখন সাবির হোসেন চৌধুরীর পিছিয়ে ঘুরছে, উনি যেভাবে ইংরেজি জানে আমরা তো ইংরেজি বলতেই পারি না। তো এইরকম যে যার মতো করে এই জিনিসটা মানে মূল্যায়ন করার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টার আরেকটি বক্তব্য আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশিদের এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতে ভিসা দিচ্ছেন না। আচ্ছা, ভিসা না দেওয়ার কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? এখানে হয় কি, আসলে মানে মূল ব্যাপার হলো একটা দেশে যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, ভিসাটা কেন দেয় একটা দেশের মানুষ? ইউরোপ এবং আমেরিকাতে ভিসা দেয়, আপনি সেখানে ভিজিটার হিসেবে যাবেন, লেখাপড়া করতে যাবেন, আবার ফিরে আসবেন। ওই রাষ্ট্রগুলো না খুব ওয়েলফেয়ার স্টেট, ইউরোপ এবং আমেরিকা ওয়েলফেয়ার স্টেট, এবং ওখানে মানবাধিকার, তারপরে শেষে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সব কিছু টু দি পয়েন্টে সব মানুষের জন্য সমান। তো যখন একটা দেশে খুব রাজনৈতিক নিরাপত্তাহীনতা থাকে এবং প্রচুর মাইগ্রেশনের সমস্যা থাকে, তখন ওদের একটা ভয় হয় যে এই দেশ থেকে যারা যাচ্ছে ভিজিটার হিসেবে, ওরা ওই দেশ থেকে ফিরে আসবে না, ওই দেশে স্থায়ীভাবে থাকবে, গিয়েই পাসপোর্ট ছিঁড়ে ফেলবে আর গিয়ে অ্যাসাইলাম সিক করবে। তো এইভাবে একটা দেশ থেকে যদি ইউরোপের, তো ওরা যেহেতু বললাম ওয়েলফেয়ার স্টেট, এখন তাদের দেশের একজন বেকার লোককে যদি 1000 পাউন্ড ইংল্যান্ডে বা ফ্রান্সের ধরেন 1000 ফ্রা দিতে হচ্ছে, ইউরো দিতে হচ্ছে প্রতি মাসে, বসে বসে আপনি বেকার ভাতা পাচ্ছেন নাগরিক। কিন্তু আজকে আপনি এখান থেকে পালিয়ে গেলেন, ওখানে গিয়ে অ্যাসাইলাম সিক করলেন, সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে 1000 পাউন্ড দিতে হবে, দেয়ার ইজ নো ওয়ে। এবং আপনি যতদিন থাকবেন ততদিন আপনাকে বসে বসেই খাওয়াইতে হবে। তো এটা একটা রাষ্ট্রের জন্য বার্ডেন। তো রাষ্ট্র যখন, ইউরোপীয় রাষ্ট্রগুলো যখন কনফার্ম হবে যে দিস কান্ট্রি ইজ গোয়িং ভেরি নাইসলি, এখান থেকে যারা যাবে শুধুমাত্র ব্যবসার জন্য যাবে, ফিরে আসবে এবং আমাদের দেশে থাকতে চাইবে না। ধন্যবাদ।
জনাব গোলাম মোল্লা রনি, 5 আগস্টের পরে তো আওয়ামী লীগের নেতৃত্ব অনেকেই পালিয়ে গেছেন। অনেকে মনে করছিলেন যে দেশে আওয়ামী লীগের লোকজন আর নেই, অথবা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন কমে গেছে বা একেবারেই নেই। কিন্তু আমরা তো দেখছি যে সাম্প্রতিক সময়তে আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতা মারা যাওয়ার পরে তাদের যে জানা যায় বিশাল লোকের সমাগম হয়েছে। এ থেকে কি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন এখনও আছে? এখানে 3-4টি বিষয় আছে। ফার্স্ট থিং হলো যে এখানে আমাদের দেশের যে সেন্টিমেন্ট সেটা হলো মজলুমের প্রতি। অর্থাৎ আপনি কারোর প্রতি যদি জুলুম করেন তখন সবাই তার পক্ষে দাঁড়ায়। শেখ হাসিনার জমানাতে আপনি গিয়ে দেখেন যে গোলাম আজমের জানাজাতে, সাইদির জানাজাতে যদি সুযোগ দেওয়া হতো, ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকতো না, বিকজ তারা সেই সময় মজলুম ছিলেন। তো এখানে যারা মারা গিয়েছেন, জনগণ মনে করছে যে এই লোকটার প্রতি অন্যায় করা হয়েছে। একটা মানুষ মারা গিয়েছেন, সারা জীবন রাজনীতি করেছেন, 60 বছর 65 বছর, হাতে হাত করা পরিয়ে তাকে সেই দেখা গেছে, ফলে মানুষের আবেগ এখানে কাজ করেছে। এগুলো এক। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করে, এটা একেবারে ধ্রুব সত্য। তো সেখানে পালিয়েছে কয়জন? 2 লাখ, 3 লাখ, 5 লাখ, নট মোর দ্যান দ্যাট। তো বাকি লোকগুলো তো আমাদের এই সমাজে আছে। তো 18 কোটি মানুষের মধ্যে যদি 35% লোক হয়, তাহলে 7 কোটি মানুষ সরাসরি আওয়ামী লীগ করে, ডাই হার্ট আওয়ামী লীগ করে, যেটা 1971 সনের টোটাল জনগোষ্ঠী 7.5 কোটি বাঙালি ছিল। তো সেই মধ্যে 7 কোটি লোক বাঙালি করে। তো সেই 7 কোটি লোক বাঙালি, তারা তো মরে যায় নাই সবাই, তারা তো পালিয়ে যায় নাই, তাদেরকে জেলে ঢুকাতে পারেনি। ফলে একজন লোক মরবে, একজন লোক বেঁচে থাকবে, তার প্রতি আগ্রহ এই 7.5 কোটি মানুষ তো দেখাবেই। কয়জনকে আপনি ভয় দেখাবেন? কতদিন ভয় দেখাবেন? এটি গেল দ্বিতীয়। আর তৃতীয়ত হলো যে এই সরকারের যে যদি সফলতা থাকতো, তাহলে এই আওয়ামী লীগের যে 7.5 কোটি মানুষ বা 7 কোটি মানুষ, তাদের মধ্যে ভয় কাজ করতো, লজ্জা করতো, আতঙ্ক করতো যে আমরা তো ভালো কাজ করিনি, এই সরকার দেখো আমাদের চেয়ে কত ভালো কাজ করছে, এ সরকার চাঁদাবাজি করে না, এ সরকার মব করে না, এখানে কত সুন্দর আইনের শাসন। তাহলে যে তোফায়েল আহমেদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনিও তো অসুস্থ, তাকে দেখতে যাবার একটা রাজনৈতিক শিষ্টাচার ছিল কিনা? কিন্তু আমরা দেখেছি যে ডাক্তার শফিকুর রহমান, তিনি অসুস্থ হয়েছেন, তাকে দেখতে গিয়েছেন। আমাদের দেশের সবচেয়ে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো কি জানেন, মানুষ সবসময় উদিত সূর্যের সাথে থাকে, অস্তগামী সূর্যের সঙ্গে কেউ থাকে না। তোফায়েল আহমেদ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। ফলে কেবলই মাত্র শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে মানুষ ফুল নিয়ে সেখানে উপস্থিত হবে, এটা আমাদের দেশের কালচারে খুব অল্প, খুবই অল্প। আমাদের হুমায়ুন আহমেদ মারা গেছেন, অনেক মানুষ সেখানে গিয়েছেন, কিন্তু দেখা গেল যে এরকম সারা জীবন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু একটা বিরূপ সময় মারা গেছেন, সেখানে একজন লোকও উপস্থিত হয়নি। তো কাজেই এটা তোফায়েল আহমেদ সাহেব, মতিয়া চৌধুরী মারা গেলেন, একই অবস্থা হলো। দ্বিতীয়ত হলো তিনি একটা জায়গাতে আছেন, লাইফ সাপোর্টে ছিলেন, এবং ইচ্ছা করলে কেউ স্কয়ার হাসপাতালে ঢুকতেই পারে না, মানে ওই জায়গাতে যাওয়া তো দূরের কথা, ঢোকাই সম্ভব না। আর অন্যান্য যে রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ, যেটা আপনি কালচারের কথা বললেন, মির্জা ফখরুল সাহেব যেতে পারতেন, জামাতের আমির যেতে পারতেন, কিন্তু আমরা না রাজনৈতিকভাবে ওই ম্যাচুরড এখনও হয়নি, ওই সম্মান জানানোর মতো কিংবা ওইভাবে সত্যকে স্বীকার করার মতো হয়নি। জামাতের আমির একসময় বললেন আওয়ামী লীগকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তো এটার পরে ভদ্রলোককে কী গালাগালি করা হলো, পরে একটা সময় তিনি সেই কথা থেকে চলে আসলেন। তো আমাদের সমাজ তো আসলে এখনও পর্যন্ত ওইভাবে তোফায়েল সাহেবকে দেখার জন্য সমস্ত রাজনৈতিক যারা সিনিয়র নেতৃবৃন্দ যাবেন আর সমাজে প্রশংসা করবে সবাই বা এটা মেনে নেবে, ও সমাজটা আমাদের এখনও গড়েনি। জি, ধন্যবাদ। শেষ প্রশ্ন একটু করতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সেটি হচ্ছে সম্প্রতি ঐকমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি বলেছিলেন যে আবারও একটি গণ অভ্যুত্থান হতে পারে, যারা এই জুলাই সনদ এবং জুলাই সনদে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে আরও একটি গণ অভ্যুত্থান হতে পারে, এবং এনসিপির এক নেতাও কিন্তু এই গণ অভ্যুত্থানের কথাই বলেছেন। মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যারা এই গণ অভ্যুত্থানে তৈরি হবে এবং যারা এই বাধা দিবে তাদেরকে বড় বড় হেলিকপ্টার রেডি রাখতে বলা হয়েছে, যে জামায়াত বিএনপি তাদের বড় বড় হেলিকপ্টার আছে তো, অথবা যদিও গণ অভ্যুত্থান হয় তাহলে এগুলো কাদের বিরুদ্ধে হবে, বর্তমান সরকার অথবা যারা নেতৃত্বে আছেন তাদের বিরুদ্ধে? প্রথমত গণ অভ্যুত্থান তো এবি পার্টির কথাই হবে না, জামাতের কথাই হবে না, গণ অভ্যুত্থান জনগণের কথাই হবে। এবং গণ অভ্যুত্থান কখন কিভাবে হবে এটা সাধারণত বলা যায় না। আমাদের দেশে গণ অভ্যুত্থানের যে ইতিহাসগুলো দেখেন, 69-90 গণ অভ্যুত্থান, আবার এই যে এবার একটা হলো, তো এটা দীর্ঘ সময়।
আবার একটি গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 30 বছর অপেক্ষা করতে হবে। 30 বছরের আগে গণ অভ্যুত্থান হবে না। এর আগে যেটা হবে সেটা গণপিটুনি হবে। এখন গণপিটুনি হবে, মব হবে। আর গণপিটুনি মব হলে হেলিকপ্টার ওঠার আসলে সুযোগ পাবে না, এটা কোনো মতেই সম্ভব না। 2 নম্বর হলো যে হেলিকপ্টার কোথায় যাবে? হেলিকপ্টার তো ভারতে যাওয়া যায় না। হেলিকপ্টার আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবেন, তারপর হেলিকপ্টার ওঠার একটা সুযোগ আছে। শেখ হাসিনা যেভাবে একটা সামরিক হেলিকপ্টার পেয়েছেন, তার সুরক্ষিত জায়গাতে যেভাবে ল্যান্ড করার সুযোগ পেয়েছেন, তো সালমান এফ রহমান সাহেবের তো হেলিকপ্টার, ব্যক্তিগত হেলিকপ্টার ছিল, তিনি তো সেটা ব্যবহার করে পালাতে পারেননি, তাকে তো ধরা পড়তে হয়েছে। ফলে মঞ্জু সাহেব যে কথা বলেছেন, হেলিকপ্টার পাওয়া যাবে না, পালানোর জন্য পাওয়া যাবে না, আর গণ অভ্যুত্থান হবে না। এখানটায় গণ অভ্যুত্থানের পরিবর্তে গণপিটুনি হবে, আর হেলিকপ্টার পাওয়া যাবে না। আর পালানোর জন্য আওয়ামী লীগের যেমন একটা রাষ্ট্র আছে ভারত, সবাই পালিয়ে গেছে। এখন বিএনপির লোক কি ভারতে যেতে পারবে বলেন? এনসিপির লোক তো ভারতে যেতে পারবে, তারা কোথায় পালাবে? তারা বঙ্গোপসাগরে যে ডুব দেবে তাও তো পারবে না, বিকজ সেখানে এখন আরাকান আর্মি, চীনের আর্মি, ভারতের কত ঝামেলা সেখানে রয়ে গেছে। ফলে এদের আসলে পালানোটা খুবই মানে ঝামেলাপূর্ণ হয়ে যাবে। এবং এই কারণেই আপনি দেখবেন যে এনসিপির একজন নেতা বলেছেন সেফ এক্সিট পাবে না, মৃত্যু ছাড়া সেফ এক্সিট হবে না। এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর কথা বলে মনে হচ্ছে। ওই সময় হেলিকপ্টার নেই, গণপিটুনি, বেঁচে থাকা বা মরে যাওয়া, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে, আর পাবলিকের কিলের উপর নির্ভর করবে, হাউ পাবলিক কিলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন বিশেষ সাক্ষাৎকার। আজকে আমাদের অতিথি ছিলেন গোলাম মাওলা রনি। আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।